তোমাদেরকে আবারও অনলাইন ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ফারহানা গুলজার, প্রভাষক, ইতিহাস বিভাগ, অমরগণি এমএস কলেজ, চট্টগ্রাম। আজকে তোমাদেরকে পড়াবো এইচএসসির ইতিহাস দ্বিতীয় পত্র, অধ্যায় দ্বিতীয়, ফরাসি বিপ্লব। গত দুটি ক্লাস ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদানের উপর আমি নিয়েছিলাম। আশা করি তোমরা মনোযোগ সহকারে সেই তথ্যগুলো শুনেছিলে। আজকে আজকে পাঠে থাকছে ফরাসি বিপ্লবের ঘটনা প্রবাহ। ফরাসি বিপ্লবের ঘটনাকে আমি চারটি ভাগে বিভক্ত করেছি। চারটি গুরুত্বপূর্ণ ঘটনা এখানে উল্লেখ করব। 1 নম্বর হচ্ছে টেনিস কোর্টের শপথ, 2 নম্বর হচ্ছে বাস্তিল দুর্গের পতন, 3 নম্বর হচ্ছে কৃষক বিপ্লব, 4 নম্বর হচ্ছে রাজতন্ত্রের পতন। তো এই চারটি বিষয় আলোচনার পূর্বে আমাদের আসলে তৎকালীন ফ্রান্সের সমাজ ব্যবস্থাটা কেমন ছিল তা একটু দেখে নেওয়া দরকার। তৎকালীন ফ্রান্সের সমাজ ব্যবস্থাটি 3টি ভাগে বিভক্ত ছিল। 1 হচ্ছে প্রথম শ্রেণী, 2 হচ্ছে দ্বিতীয় শ্রেণী, 3 হচ্ছে তৃতীয় শ্রেণী। তো প্রথম শ্রেণীতে ছিল যাজকেরা, দ্বিতীয় শ্রেণীতে ছিল অভিজাতরা, আর তৃতীয় শ্রেণীতে ছিল মধ্যবিত্ত সহ কৃষক, বুর্জোয়া, বণিক, শিক্ষক, শ্রমিক সবাই। তো কেন এই শ্রেণী বিভাগ কেন সেটি পরে বলছি। আগে দেখো, ফ্রান্সের তখন মোট জনসংখ্যা ছিল 2.5 কোটি। এই জনসংখ্যার মাত্র 1 ভাগ ছিল যাজক সম্প্রদায়, কিন্তু এই যাজক সম্প্রদায়ই দেশের সিংহভাগ সুযোগ সুবিধা তারা ভোগ করত। যাজকরা আবার 2টি শ্রেণীতে বিভক্ত ছিল, একটা হচ্ছে উচ্চ যাজক আর একটা হচ্ছে নিম্ন যাজক। উচ্চ যাজকেরা ছিলেন বেশি ছিল না সংখ্যায়, 139 জন, আর মোট যাজকের সংখ্যা ছিল 1,30,000। এরা গির্জার আয়ের সিংহভাগ অন্যান্য সুযোগ সুবিধা তারা ভোগ করত। নিম্ন যাজকরা তেমন কিছু পেত না, ফলে সে সময় উচ্চ যাজকদের প্রতিও কিন্তু নিম্ন যাজকদের একটা ঘৃণা ছিল। তো এই যাজক সম্প্রদায়কে মর্যাদা দেওয়া হয়েছিল দেশের প্রথম শ্রেণীর নাগরিকের। এবার আসো দ্বিতীয় সম্প্রদায় সম্পর্কে একটু দেখি। তারা কারা? তারা হচ্ছে অভিজাতরা। এই অভিজাতরাই গোটা সমাজ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করত। তাদের সংখ্যা ছিল 3,50,000, যা ছিল মোট জনসংখ্যার 3 ভাগ। অভিজাতরা নিজ সম্প্রদায়ের স্বাতন্ত্র্য এবং অধিকার রক্ষায় অত্যন্ত যত্নবান ছিলেন। তারা অবাধ রক্ত সঞ্চালনের পক্ষপাতী ছিলেন না। এতে তারা নিজেদের বংশমর্যাদা তথা সভ্যতা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করতেন। এ কারণে তারা নিজ সম্প্রদায়ের বাহিরেও বিবাহ করতেন না। তো এরা ছিল বিশেষ অধিকার ভোগ করত। রাজাও ছিলেন এই শ্রেণীদের অংশ। অভিজাতরা বিভিন্ন অধিকারগুলো সযত্নে ভোগ করত। রাজার সঙ্গে যারা সাক্ষাৎ করতে পারত, মন্ত্রীর সাথে তারা আলাপ করতে পারত, তাদের বংশকৌলীন্য ছিল, ঋণ পেনশনও ছিল। এই বৈশিষ্ট্যগুলো যাদের ছিল তারাই হচ্ছে অভিজাত। তাহলে অভিজাতরা দ্বিতীয় শ্রেণীর মুখে হলেও তারাও কিন্তু প্রধান সুযোগ সুবিধাগুলো তারাই ভোগ করত। এবার আসো তৃতীয় শ্রেণীর মধ্যে বাকি যারা ছিল, অর্থাৎ যাজক আর অভিজাত ছাড়া বাকি যারা ছিল, তারা সবাই ছিল তৃতীয় শ্রেণীর মধ্যে বিভিন্ন পেশাজীবীর মানুষ ছিল, মধ্যবিত্ত শ্রেণী ছিল। তারা সব সময় এই রাজাদের আমলে, পূর্ববংশীয় রাজাদের আমলে তারা ছিল নিগৃহীত, অবহেলিত। তারা কৃষকদের অবস্থা ছিল নিম্ন শ্রেণী, নিরক্ষর, বর্বর। শ্রমিকরা তো নিজের দেহে শ্রম দিয়ে তারা চলতো। আর এক ছিল মধ্যবিত্তর মধ্যে তারা কিছু মধ্যবিত্ত লেখাপড়া করে চাকরি বাকরি বা অন্যান্য কিছু কাজে তারা নিযুক্ত ছিল। এই ছিল সমাজ ব্যবস্থা। তো এই সমাজ ব্যবস্থা পরিচালনা করতো কারা? সেই রাজারা, পূর্ববংশীয় রাজারা। তো পূর্ববংশীয় রাজারা দীর্ঘকাল ধরে শাসন পরিচালনা করার কারণে জরাজীর্ণতা, অনাচার, বৈষম্য, দুর্নীতি, কুসংস্কার সব সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। বিশেষ করে 1774 খ্রিস্টাব্দে পূর্ববংশীয় রাজা ষোড়শ লুই যখন ফ্রান্সের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন, তখন
তখন থেকে ফ্রান্সে বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত হয়ে যায়। তার সীমাহীন অনিয়ম, ভোগবিলাস, নারীপ্রীতি জনগণকে অতিষ্ঠ করে তোলে। তখন তিনি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য 1789 সালের 5 জুন জাতীয় অধিবেশন আহ্বান করেন, যা প্রায় 200 বছর ধরে বন্ধ ছিল। স্টেটস জেনারেলের স্টেটস জেনারেলের এই অধিবেশন আহ্বান ফ্রান্সের তৎকালীন ভঙ্গুর প্রশাসনিক ব্যবস্থারই ইঙ্গিত দেয়। রাজাদের ঈশ্বর প্রদত্ত বিশেষ ক্ষমতা বা ডিভাইন পাওয়ার জনগণ আর মেনে নিতে চাচ্ছিল না। এই অন্যায় রাজত্ব থেকে তারা মুক্তির দাবিতে অবিচল ছিল। তাছাড়া ফরাসি বিপ্লবের প্রাক্কালে সমগ্র ইউরোপে সনাতন শাসন পদ্ধতি চালু ছিল। এই শাসন পদ্ধতি জনগণের কোনো উপকারই বয়ে আনেনি, ফলে তারা এই শাসন ব্যবস্থার প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলে। চতুর্দশ লুই থেকে ষোড়শ লুই 1643 থেকে 1793 এই দীর্ঘ সময়ে 3 জন রাজা চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই তারা আই এম দ্য ল, আই এম দ্য স্টেট এই নীতিতেই ক্ষমতা ভোগ করেছিল। তো এই যে তাদের ক্ষমতা ভোগ, এটা মেনে নিতে পারেনি বিপ্লবের স্রষ্টা ফরাসি বুর্জোয়া বা মধ্যবিত্ত শ্রেণী। তারা ইউরোপের যে কোনো দেশের তুলনায় ফ্রান্সের মধ্যবিত্ত শ্রেণী ছিল সচেতন, শিক্ষা, মর্যাদা এবং অর্থনৈতিক অধিকার সম্পর্কেও তারা সচেতন ছিল। তো তাদের এই সচেতনতার পরিচয় আমরা একটু পরেই পাব। এই এই প্যারাটার নাম আমি দিয়েছি স্টেটস জেনারেলের অধিবেশন নিয়ে নাটকীয়তা। তো যখন ষোড়শ লুই স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করলেন, তখন কিন্তু দৃশ্যপট পাল্টে যায়। তৃতীয় সম্প্রদায় স্টেটস জেনারেলের অধিবেশনের শুরুতেই ভোটাধিকার দাবি করে, কারণ স্টেটস জেনারেলের 1214 জন সদস্যের মধ্যে প্রথম শ্রেণীর যাজকরা ছিলেন 308 জন, অভিজাতরা ছিলেন 285 জন, আর বর্জুয়া বা মধ্যবিত্ত ছিলেন 621 জন। তা তৃতীয় শ্রেণীকে রাজা কোনোভাবেই ভোটাধিকার প্রদান করতে রাজি ছিলেন না। নিজেদের স্বার্থের জন্য প্রথম এবং দ্বিতীয় সম্প্রদায় সর্বদাই এক থাকত। তৃতীয় সম্প্রদায় যদি ভোটাধিকার দেওয়া হয় তাদেরকে, তাহলে তারা সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত হবে। তাই তাদের দাবি অগ্রাহ্য করলেন রাজা, এবং শুধু দাবি অগ্রাহ্য করেই তিনি ক্ষান্ত হননি, তিনি জাতীয় পরিষদের অধিবেশনই স্থগিত করে দেন। তৃতীয় শ্রেণীর যুক্তি ছিল, তারা ফরাসি জাতির 96% জনগণের প্রতিনিধিত্ব করছে, সুতরাং তারাই সমগ্র জাতির মুখপাত্র, তারা তাদের দাবিতে অনড় থাকে। অবশেষে 16ই মে 1789 খ্রিস্টাব্দে তৃতীয় শ্রেণীর জনসাধারণ নিজেদেরকে ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলি বলে ঘোষণা করে। মূলত এই সময় থেকেই ফরাসি বিপ্লব শুরু হয়ে যায়। এরপরেই 4টি উল্লেখযোগ্য ঘটনাগুলো ঘটেছিল। তার মধ্যে প্রথম হচ্ছে টেনিস কোর্টের শপথ। ষোড়শ লুই অধিবেশন স্থগিত ঘোষণা করলে ফ্রান্সের তৎকালীন প্রধান রাজনৈতিক দল জেকোবিন দলের নেতা ডাক্তার গেলোটিন এক পরামর্শ দিলেন যে এর বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নিতে হবে। তার পরামর্শ ক্রমেই আরেকজন বিখ্যাত নেতা মিরাবো পার্শ্ববর্তী টেনিস খেলার মাঠে জনগণকে নিয়ে সমবেত হন। এখানে তারা শপথ নেন যে যতদিন তারা ফ্রান্সের জন্য শাসনতন্ত্র রচনা করতে না পারবেন এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারবেন, ততদিন পর্যন্ত তারা সংঘবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবেন। ইতিহাসে এটি টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। অবশেষে রাজা ষোড়শ লুই তৃতীয় শ্রেণীর দাবি মেনে নেন এবং তাদের প্রত্যেককে ভোটাধিকার প্রদান করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাটি, সেটি নিয়ে এখন আলোচনা করব, সেটি হচ্ছে বাস্তিল দুর্গের পতন। ঐতিহাসিক গুডউইন এই ঘটনাটি সম্পর্কে বলেন, বিপ্লবের অন্য কোনো ঘটনা বাস্তিল দুর্গের পতনের মতো বিভিন্নমুখী বা সুদূর প্রসারী ছিলেন না। তো বাস্তিল দুর্গের পতন, বাস্তিল দুর্গই বা কি? বাস্তিল দুর্গ হচ্ছে এমন একটি দুর্গ যেখানে সরকার তাদের বিরোধীদের, অর্থাৎ রাজা তার বিরুদ্ধচারণ যারা করবে তাদেরকেই নিয়ে এসে অমানবিকভাবে নির্যাতন করত, হত্যা করত কিংবা বন্দি করে রেখে দিত। এই বাস্তিল দুর্গ ছিল রাজাদের পাওয়ার,
অত্যাচারী শাসনের প্রতীক। তো এই বাস্তিল দুর্গ যদি পতন ঘটে, স্বাভাবিকভাবে রাজতন্ত্রেরও পতন ঘটবে, এটি সহজেই আমরা বুঝতে পারছি। বাস্তিল দুর্গের পতন কিভাবে হয়েছিল আসলে দেখি। ফ্রান্সে যখন বিপ্লবের ঘটনাগুলো শুরু হচ্ছিল, তার ঠিক 3-4 বছর পূর্বে, 3-4 বছর ধরেই ফ্রান্সে ব্যাপক ফসলহানি ঘটেছিল, চরম খাদ্য অভাব দেখা দিয়েছিল। এই সময় অসহায় কৃষককুল খাদ্যের সন্ধানে গ্রাম পরিত্যাগ করে রাজধানী প্যারিসে দলে দলে জড়ো হতে থাকে। খাদ্যের জন্য বিভিন্ন স্থানে দাঙ্গা পর্যন্ত হয়েছিল। এই দাঙ্গাকেও রেড রিওট বলা হয়। লোকজন যখন প্যারিসে জমা হতে থাকে, তখন কিন্তু রাজা ভীত হয়ে পড়েন। তিনি ভার্সাই নগরীতে সৈন্য মোতায়েন করেন এবং ফ্রান্সের জনপ্রিয় মন্ত্রী নেকারকেও তিনি বরখাস্ত করেন। এই সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করে তিনি ভেবেছিলেন বিপ্লবকে বন্ধ করে দিতে পারবেন, কিন্তু এই ঘটনাগুলো বিপ্লবকে বন্ধ তো করেইনি, বরং আরও বেগবান করেছিল। ফলে দেশের সর্বত্র অরাজকতা, বিশৃঙ্খলা দেখা দেয়, অভিজাতদের বাড়িঘর লুণ্ঠিত হতে থাকে। এই সময় প্যাট্রিয়ট দলের নেতা ক্যামিল ডেজমলিন একটি অগ্নিগর্ভ বক্তৃতা প্রদান করেছিলেন। তার এই বক্তৃতার মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে প্যারিসের জনগণ উত্তেজিত হয়ে গির্জার ঘণ্টাগুলো বাজিয়ে দিয়ে রাস্তায় নেমে আসে। বাস্তিল দুর্গে প্রচুর অস্ত্র আছে, এই ধরনের সংবাদ ছড়িয়ে পড়ে চারদিকে। শেষে উন্মত্ত জনতা 1789 সালে 14 জুলাই বাস্তিল দুর্গকে ভেঙে চুরে গুড়িয়ে দেয় এবং বন্দী যারা ছিল তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। সেই সাথে দুর্গের গভর্নর দেলুনেকে হত্যা করে। রাজতন্ত্র, সামন্ততন্ত্র, শোষণ এর বিরুদ্ধে জনগণের যে পদক্ষেপ, বাস্তিল দুর্গের এই পতন, এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আগেই বলেছি, কারণ এই 14 জুলাই এই দুর্গের পতনের মধ্য দিয়েই জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হওয়ার রাস্তাটি পরিষ্কার হয়ে যায়, রাজতন্ত্রের পতন ঘণ্টা বেজে যায়। এ কারণেই কিন্তু 14 জুলাই ফ্রান্সের জাতীয় দিবস। এখন আসো কৃষক বিপ্লব। বাস্তিল দুর্গের পতনের খবর চারদিকে ছড়িয়ে পড়লে গ্রামাঞ্চলে কৃষকদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। শোষণের সকল শিকল ভেঙে ফেলার জন্য তারাও জেগে ওঠে। শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী যারা গ্রামাঞ্চলে বসবাস করত, তারা সেখানকার সাধারণ কৃষকদেরকে সামন্ত প্রথার যে খারাপ দিকগুলো আছে সেগুলো বুঝাতে সক্ষম হয়। ফলে কৃষকেরাও এই প্রথা ভাঙার জন্য আগ্রহী হয়ে ওঠে। এমনই সময়ে গুজব উঠে যে অভিজাতদের একদল ভাড়াটে গুন্ডা গ্রামের শস্যক্ষেত্রগুলো পুড়িয়ে দিয়েছে। এই সংবাদে কৃষকরা গিয়েও জমিদারদের পল্লী ভবনগুলো জ্বালিয়ে দেয়। তাদের জমিগুলো নিজেদের মধ্যে বন্টন করে নেয় কৃষকরা। বিপ্লবের অন্যতম নেতা রোবস্পিয়ার এই সময় প্রস্তাব করেন যে অভিজাতদের উচিত স্বেচ্ছায় নিজেদের অধিকার ত্যাগ করা। হামলা এবং ভাঙচুরের সংবাদে যাজক এবং অভিজাতরা ভীত হয়ে 4 আগস্ট 1789 খ্রিস্টাব্দে নাটকীয়ভাবে নিজেদের অধিকার এবং সুযোগ সুবিধা বর্জন করতে শুরু করে। মাত্র একটি রাতেই কমপক্ষে 30টি আইন জারি করে অধিকার বঞ্চিতদের অধিকার দেওয়া হয়। এভাবে সামন্ত প্রথাটি ভেঙে পড়ে এবং এটি হচ্ছে কৃষক বিপ্লব নামে পরিচিত। আর উক্ত যে রাতের কথা উল্লেখ করেছি, যে রাতে তারা 30টি আইন জারি করে, সেই রাতটি ইতিহাসে বঞ্চিতদের রাত নামে খ্যাত। তো কৃষক বিপ্লব আমরা দেখলাম। এখন শেষ যেই ঘটনাটা যার মধ্য দিয়ে বিপ্লব পরিপূর্ণতা পায়, সেটি হচ্ছে রাজতন্ত্রের পতন। রাজতন্ত্রের পতনের আগে বাস্তিল দুর্গের পতনের যে ঘটনা, তারপরেই কিন্তু 14 লুই পুনরায় নেকারকে মন্ত্রী নিয়োগ করেছিলেন। কিন্তু আন্দোলন তখন চূড়ান্ত লক্ষ্যে বেগবান হতে থাকে। এই সময় রাজা চারদিকের অবস্থা অবলোকন করে বাধ্য হয়েছিলেন প্যারিস নগরীতে আসতে, অর্থাৎ ভার্সাই থেকে প্যারিসে চলে আসতে তারা বাধ্য হয়েছিলেন। এই ঘটনাটিকে ঐতিহাসিক রাইকার বলেন, রাজা তার শেষ সমাধি রচনার জন্য অনেকটা বন্দি অবস্থায় রানীসহ প্যারিস নগরীতে আসতে বাধ্য হন।
এই ঘটনাকে রাজতন্ত্রের শবযাত্রা বলা হয়। ইতিমধ্যে বিপ্লবের কার্যে সহযোগিতার জন্য ফ্রান্সে অনেক ধরনের ক্লাব বা সংঘেরও উদ্ভব হয়। রাজপরিবার যখন ভার্সাই থেকে প্যারিস নগরীতে আগমন করেন, তখন সেখানেই তারা জাতীয় সভার আহ্বান করেন, যার কাজ ছিল ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান বা শাসনতন্ত্র রচনা করা। 1791 সালের 3 সেপ্টেম্বর সংবিধান সভার কার্যকাল শেষ হয়। 1 অক্টোবর থেকে বিধানসভা বা লেজিসলেটিভ অ্যাসেম্বলির কার্যক্রম শুরু হয়। তা 1792 সালের 20 সেপ্টেম্বর পর্যন্ত চলতে থাকে। এই সভায় সদস্য ছিল মোট 745 জন। বিধানসভার শাসনকালে ফ্রান্সে দ্রুতই অনেক কিছুর পরিবর্তন ঘটতে থাকে। বিপ্লব বিরোধী শক্তি এ সময় মাথাচাড়া দিয়ে ওঠে। চারদিকে দুর্নীতিবাজ, কালোবাজারি, লুটেরারা অপতৎপরতায় লিপ্ত হয়। রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে যায়। 1792 সালের 10 আগস্ট প্যারিসের বিপ্লবী কমিউনগুলো রাজা রানীকে বন্দি করে ফেলে। এই বন্দির ঘটনার মধ্য দিয়ে রাজতন্ত্রের পতন হয়। বিধানসভাও রাজতন্ত্র উচ্ছেদের ঘোষণা দিতে বাধ্য হয় এবং এই ঘোষণার মধ্য দিয়ে শুধু রাজা রানী পতনই হয়নি, বিধানসভাও তার কার্যকারিতা হারিয়ে ফেলে। ফলে নতুন জাতীয় পরিষদ গঠনের উদ্যোগ নেওয়া হয়। পরিস্থিতি ক্রমে নাজুক থেকে নাজুকের দিকে যায়। দেশের অভ্যন্তরে যে নৈরাজ্য সৃষ্টি হয়, এই নৈরাজ্যের মধ্য দিয়েই নতুন জাতীয় পরিষদ গঠিত হয়। এটাকে বলা হয়েছে জাতীয় কনভেনশন বা ন্যাশনাল কনভেনশন। ন্যাশনাল কনভেনশন 1792 থেকে 1795 পর্যন্ত স্থায়ী ছিল। এই সময়ের মধ্যে ফ্রান্সে পরপর 3টি পরস্পর বিরোধী রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় আসে। খেয়াল করো, পরস্পর বিরোধী ছিল তারা। প্রথম রাজনৈতিক দল জিরন প্রদেশ থেকে আগত জিরোন্ডিস্ট। দ্বিতীয় রাজনৈতিক দল, যাদের কথা আগেই বলেছিলাম, তারা হচ্ছে জ্যাকোবিন। আর তৃতীয় হচ্ছে মধ্যপন্থী বা মডারেট। তো তার মধ্যে এই 3টি রাজনৈতিক দলের মধ্যে উল্লেখযোগ্য ছিল জ্যাকোবিনদের শাসনামল। 2 জুন 1793 থেকে 28 জুলাই 1794 পর্যন্ত তারা শাসন পরিচালনা করেছিল। তাদের শাসনামলটিও ইতিহাসে বিখ্যাত হয়ে আছে সন্ত্রাসের রাজত্ব হিসেবে। তো জাতীয় কনভেনশন রাজা ষোড়শ লুইকে দেশদ্রোহী ঘোষণা করে তার বিচার করে। জ্যাকোবিন দলের নেতা রোবস্পিয়ার রাজার মৃত্যুদণ্ড কামনা দাবি করেন। অবশেষে তাকে বধ্যভূমিতে প্রাণ বলি দিতে হয় 21 জানুয়ারি 1793। এই 4টি ছিল আজকের আমাদের আলোচ্য বিষয়। পরবর্তী ক্লাসে আমরা সন্ত্রাসের রাজত্বের উপরে আলোচনা করব। সন্ত্রাসের রাজত্ব নামটি শুনেই বুঝতে পারছো যে সন্ত্রাসের রাজত্ব, তার মানে যে বিপ্লব, যে আশায় বিপ্লবটি হয়েছিল ফ্রান্সে, যে বিপ্লবের পরবর্তী সময়ে ফ্রান্সটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে, সেটি কি হয়েছিল কিনা, ফ্রান্স কি পরিবর্তন হয়েছিল কিনা, সাধারণ জনগণের আশা কি পরিপূর্ণতা পেয়েছিল কিনা, সেগুলোই আমরা পরবর্তীকালে দেখব। আজকে তোমরা এই আলোচনার মাধ্যমেই ফরাসি বিপ্লবের ঘটনাগুলো সম্পর্কে জানতে পারলে। তো ফরাসি বিপ্লবের ঘটনা সমূহ, এই 4টি ঘটনা তোমরা ভালোভাবে নিজেরা আরও অনুশীলন করবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবে তোমরা। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি শেষ করছি।